তন্ময় রায়। আমরা এই সময়ে তো প্রতিদিন সব নতুন নতুন ঘটনার সম্মুখীন হচ্ছি। সব বিষয় সব বিস্তারিত তুলে ধরতে আমি চাই না। যে বিষয়গুলি এই সময়ে প্রধান বিষয় করে আমরা জবাবদিহিতা চাওয়ার জন্য আমরা স্তরে স্তরে বিভিন্ন প্রশাসনিক অধিকারিকদের কাছে যাব। যে বিষয়গুলির মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি। দুর্নীতি এটা সারা দেশেই এবং আমাদের রাজ্যেও দুর্নীতি আর অনিয়ম এ দুটো বিষয় বর্তমানে এটা একটা আইনি সংজ্ঞা পেয়ে গেছে, আইনি বৈধতা পেয়ে গেছে সরকারের দৌলতে। এটা নিয়ে মানুষ আর এতটা আতঙ্কিত হয় না, যেন এটা একটা সাধারণ বিষয়, এটা হবেই এমন একটা ধরে নিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে এতদিন 18 সালের পর থেকে প্রায় প্রতিদিন প্রতিটা মুহূর্তে অন্য সব বিষয় বা নেশা বাণিজ্য, জমির দালালি, হেন তেন, নিগো বাণিজ্য, আমি সব আজকে উল্লেখ করতে চাই না। শুধু সরকারি ক্ষেত্রে বাজেট বরাদ্দের অর্থ, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ, ডোনার মন্ত্রকের অর্থ, নর্থ ইস্ট কাউন্সিলের অর্থ, বিশ্ব ব্যাংকের অর্থ, এডিবি এশিয়ান ডেভেলপমেন্টের অর্থ, এই অর্থ যা আমাদের রাজ্যে এখন পর্যন্ত আসছে তা কোনোটারই সুস্থ রূপায়ণ হচ্ছে না। সব স্তরে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কমিশন বাণিজ্যের ফলে প্রকল্পগুলি বাস্তবের মুখ দেখছে না। যাদের জন্য প্রকল্প সেই অংশের মানুষ উপকৃত হচ্ছে না। সে নির্মাণ বলুন, সড়ক বলুন, সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি সেই বিষয়গুলিতে বিস্তারিত যেতে চাই না। আমরা প্রদেশ কংগ্রেস আমরা সব সময় আমাদের সাধ্য অনুযায়ী আমরা কখনো বিবৃতি, কখনো সংবাদ সম্মেলন, কখনো লড়াই, কখনো ডেপুটেশন, এমনকি মুখ্যমন্ত্রী বরাবর আমরা আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলি তুলে ধরেছি, জনমত তৈরির চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত না সরকারের তরফ থেকে আমাদের অভিযোগগুলি, শুধু আমাদের না, প্রচার মাধ্যমে তো প্রতিদিন সিরিজ অফ দুর্নীতির বিষয়, সাথে এখন যুগ হয়েছে, সে হয়েছে সরকারের অকর্মণ্যতা। কেন্দ্রীয় বরাদ্দের কোটি কোটি টাকা খরচ না করার ফলে ফেরত যাচ্ছে। আর্থিক শৃঙ্খলা না থাকার ফলে স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরে বেতন বন্ধ হয়ে আছে আজকে কয়েক মাস যাবত। এগুলি যে খবর বেরোচ্ছে, এসবের 1% খবরেরও সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোনো প্রতিবাদ নাই। কোনো সময় লোক দেখানো প্রতিবাদ আর তদন্তের কথা বলা হয়। তদন্তের নিটফল 0.01% না। সাজা টাজা ইত্যাদি তো বাদে কোনো ফল যে তদন্তের এই ডিম্বটা প্রকাশ হয়েছে, এটা 0.01% জানানো হয় না। এ হচ্ছে রাজ্য সরকারের অবস্থা। আর এখন তো একটা রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার থেকে শুরু করে, আমি সংক্ষেপে আর একটা কথা বলিনি, এডিসি, এটা যে স্বপ্ন নিয়ে শ্রীমতী গান্ধী এডিসি
ষষ্ঠ তফসিলে এডিসির অনুমোদন দিয়েছিল। একটা কথা আবার স্মরণ করিয়ে দিই রাজ্যবাসীকে, বিশেষ করে বিজেপির বন্ধু এবং তার শরিক, বড় শরিক তিপ্রা মাথার বন্ধুদের, যে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রধানমন্ত্রী মুরারজি দেশাই সাহেব 1979 সালে ষষ্ঠ তফসিলে এডিসি গঠনের প্রস্তাব এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে নিয়ে ওনার টেবিলে যখন ওনার সাথে সাক্ষাৎ করেন, পত্র পাঠ বিদায় করে দিয়েছিলেন, না এডিসি করা যাবে না, ষষ্ঠ তফসিলে এডিসি করা যাবে না। সে যাই হোক, শ্রীমতী গান্ধী দৌলতে এই রাজ্যের আদিবাসীরা তাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণ হলে আদিবাসী ও আদিবাসী সকলেরই কল্যাণ হবে, রাজ্যের কল্যাণ হবে, রাজ্যের মঙ্গল হবে, এই কল্যাণের জন্য যে এডিসি দিয়েছিল, আজকে যাদের হাতে এডিসি তার সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। জুমিয়াদের অর্থ থেকে শুরু করে সরকারি পেনশনারদের যে ন্যায্য পাওনা, বিভিন্ন প্রকল্পে নির্ধারিত প্রকল্পগুলি, যেমন নীতি আয়োগের প্রকল্প, এ টাকা কোনোভাবে অন্যত্র নেওয়া যায় না। এই সময় আইনের তোয়াক্কা না করে এই সমস্ত টাকা লুটপাট করে দিচ্ছে। এগুলো তো আর আজকে আমাদের কথা নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কামান দাগছেন। রাজ্যের একাধিক মন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগে কামান দাগছেন। অপরদিকে এডিসির কর্মকর্তা, রাজ্য সরকারের শরিক দলের মন্ত্রী, বিধায়ক, তারা মুখ্যমন্ত্রী থেকে একই ধরনের অভিযোগে অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে কামান দাগছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে কামান দাগাদাগি চলছে, ব্যবস্থাটা নেবে কে? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? যদি তাই হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন, ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এমনকি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে অনেক মারাত্মক মারাত্মক কথা বলেছেন, আমি সব বিষয়ে যাব না আজকে। একটা কথা সকলেই তো মনে আছে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিভিন্ন প্রশাসনিক জায়গায় সন্ত্রাসবাদীরা আছে। কি ভয়ঙ্কর কথা! রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন, তারপরেও এই সরকারকে মেনে নিতে হচ্ছে, এই এডিসি কে মেনে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে যেমন এই বিষয়টা আছে, এই সরকারি সর্বোচ্চ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের যে আরো যে সমস্ত জনগণের তথাকথিত কল্যাণার্থে অন্যান্য যে সংগঠনগুলি আছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, পুর পরিষদ, নগর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, একেবারে তথৈবচ। আমি আমার কথা বললেও হয়তো অনেকে বিরক্ত হবেন, সময় নেবে, আমি সময় নিচ্ছি না। আমি শুধু বলছি 24-25 সালে 1412 জন ম্যালেরিয়া, ডেঙ্গুতে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 23 সালে 17,447, 24 একটু কমে ছিল 1,112। চিকনগুনিয়ায় 23 সালে ছিল 1,557 জন, 24-এ তা বেড়ে দাঁড়ায় 2,552 জন। এই জায়গায় দাঁড়িয়ে এতে সোজা বলা যায় যে আমাদের কি ধরনের উন্নতি হচ্ছে। আর স্মার্ট সিটি প্রকল্প না বললে নাই হবে, কোটি কোটি টাকা ব্যয়ে স্মার্ট সিটি প্রকল্প হচ্ছে। তো স্মার্ট সিটি প্রকল্প নিয়ে হয়তো সরাসরি পুরো পরিষদের তেমন কোনো দায় নেই, কিন্তু দায়িত্ব এড়াবে কি করে? ওনার শহরে পুরো পরিষদ, পুরো নিগমে তো একটা প্রকল্প রূপায়িত হচ্ছে, পরামর্শ দেওয়া এবং তা ঠিকঠাক মানুষের কল্যাণে লাগছে কি লাগছে না, উপকারে আসছে কি আসছে না, তা দেখার দায়িত্ব পুরো পরিষদের উপর বর্তায়। স্মার্ট সিটি প্রকল্পে একেবারে অসত্য তথ্য বারবার তুলে ধরছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে। মুখ্যমন্ত্রী গত বছরের
মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 65টি প্রকল্পের মধ্যে 58টি সম্পন্ন হয়ে গেছে। এপ্রিলে উনি আবার বলেন 95% কাজ শেষ হয়ে গেছে। এর এক মাস পর সিইউ সাহেব বললেন যে না, 98% কাজ শেষ হয়ে গেছে। মে মাস, আগামী মে মাস আসতে আর 3 মাস বাকি। এই সময়ের মধ্যে গোটা আগরতলা শহরে যে অরাজক অবস্থা, এগুলি কি হচ্ছে? যদি কাজ শেষই হয়ে থাকে, এগুলি কি হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা রাখতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বর্ষা এসে যাচ্ছে, এই অপরিকল্পিত যে কভার ড্রেন কতটা উপকারে লাগবে জানি না, কিন্তু একটা সহজ সরল সত্য সকলেই বুঝে এবং আমার অভিজ্ঞতা আছে। পৌর পরিষদে আশিস বাবু 3 বছর চালানোর অভিজ্ঞতা আছে। বর্তমান যে মেয়র, উনি কংগ্রেসের প্রতিনিধি হয়ে 1 বছরের বেশি সময় পৌর পরিষদ চালিয়েছিল। আমারও পুর পরিষদে 5 বছর মুখ্য ভূমিকা নেওয়ার সুযোগ হয়েছিল। এই অভিজ্ঞতা আছে, তুলতে গেলে সময় লাগবে, আমি তুলবো না। শুধু মেয়রের কাছে আমি এখান থেকে জানতে চাইবো, ওই অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন তখনকার প্রতিকূল পরিস্থিতি, আর্থিক এবং অন্যান্য দিক থেকে আজকে পর্যাপ্ত অর্থ, এই পর্যাপ্ত অর্থের পর মশার যন্ত্রণা দূর হয় না কেন? পর্যাপ্ত অর্থ থাকার পরেও ওই হকার, ছোট ছোট ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করে আবার তাদেরকে বসানোর এই যে নাটকীয়তা, এর মধ্যে দিয়ে কার উপকার করছে আর কার ক্ষতি করছে? উপকার হচ্ছে বিজেপির নেতাদের, কিছু কিছু এজেন্ট, পোষা এজেন্টদের উপকার করছে, অবৈধ পয়সা রোজগার সুযোগ করে দিচ্ছে। যাই, সেই সমস্ত প্রসঙ্গে যেতে চাই না। আমাদের মূল দাবি হচ্ছে, সরকারের কাছে দাবি হচ্ছে, 8 বছর হয়ে গেছে, 8 বছরে আপনাদের কাজের সমস্ত বিষয়ের দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলির শ্বেতপত্র প্রকাশ করুন। আমাদের এডিসি নির্বাচন এসে গেছে, কয়েকদিনের মধ্যেই নির্ঘণ্ট ঘোষণা হবে। সৎ সাহস যদি থাকে, নির্বাচনের আগে শ্বেতপত্র ঘোষণা করুন। ইস্তাহার নয়, মিথ্যে বিজ্ঞাপন নয়, মিথ্যে প্রচার নয়। সাহস থাকে শ্বেতপত্র প্রকাশ করুন। তেমনি পৌর নিগম সহ রাজ্যের সব কয়টা পৌর পরিষদের কাছে একই দাবি, এই সময়ে আপনাদের কাজের বিজ্ঞাপন প্রচার নয়, শ্বেতপত্র প্রকাশ করুন। এই দাবিতে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি নিতে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি প্রাথমিকভাবে পৌর নিগম দিয়ে শুরু হবে, রাজ্য স্তরে চলবে, আমরা এডিসিতে নিয়ে যাব, সর্বশেষ এই বিষয়গুলির পর আন্দোলন সূচি শেষ করব। রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়ার মতো কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে আপাতত যে কর্মসূচি আমাদের আগরতলা এবং রাজ্যব্যাপী দেওয়া হয়েছে, এটা আমাদের যে সাধারণ সম্পাদক আমি প্রশান্ত সেন চৌধুরীকে আমি দুর্নীতি, স্বজন পোষণ এবং রাজ্যের যে বেহাল অবস্থা স্মার্ট সিটির নামে, এটার সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে এবং শ্বেতপত্র প্রদানের দাবিতে আমরা 2রা মার্চ থেকে সারা রাজ্যে আমরা সিওরদের কাছে আমরা ডেপুটেশন দেব এবং জনমত সংগঠিত করে আগামী দিনে এই আন্দোলনের বৃহত্তর রূপরেখা তৈরি করে আমরা সারা রাজ্যে আন্দোলন মানুষের কাছে ছড়িয়ে দেব। এবং 2 তারিখ প্রথম কর্মসূচি আমরা আগরতলা পৌর নিগমের দুর্নীতির বিরুদ্ধে আমরা সিওর কাছে আমরা কমিশনারের কাছে আমরা ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করলাম। চেয়ারম্যানের মেয়রের সঙ্গে আমরা দেখা করার জন্য বহুত আমরা চেষ্টা করেছি, কিন্তু উনি দেখলাম বিরোধীদের সঙ্গে এড়িয়ে চলার মানসিকতা নিয়েই বসে আছে। এবার আমরা ওনার কাছে যাব না,
আমরা আগামী 2রা মার্চ থেকে আমাদের কর্পোরেশনের কমিশনারের কাছে আমরা আগরতলা শহরের যে নাগরিকদের যে অব্যক্ত যন্ত্রণা, এই যন্ত্রণাগুলি আমরা তুলে ধরার জন্য আমরা 2রা মার্চ সময় দুপুর 12 ঘটিকায় আমরা এখান থেকে জমায়েত হয়ে আমরা কর্পোরেশনের কমিশনারের কাছে আমরা মিলিত হব ডেপুটেশনের মাধ্যমে। আমি সবাইকে আহ্বান করব, আমরা আগরতলা শহরে যে যন্ত্রণা আছে, আগরতলা ড্রেনেজের সমস্যা, নাগরিকদের যে অব্যক্ত যন্ত্রণা, যে ড্রেনের সমস্যা, রাস্তা খোঁড়াখুড়ি, মশার যন্ত্রণা, জলের, এই ব্যাপারে আমরা আগামী 2রা মার্চ আমরা মিলিত হব।